আহা, দোকানটা বন্ধ দেখা তার মন খারাপ। হ্যাঁ 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 হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি জি জি, ভালো। হ্যাঁ, দেখছেন ও ঠিকই জানে দোকানের ভিতরে কেউ আছে। হ্যাঁ, দিবে দিবে দিবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো নিজেই বুঝতে পারি না এই দোকানটা খোলা, মানে ভিতরে লোক আছে এটা আমি বুঝতে পারি না, ও ঠিকই জানে, যার জন্য আমাকে বারবার নিয়ে আসতেছিল দোকানের কাছে। কিন্তু আমি তো এসে দেখি দোকান বন্ধ। এখন দেখি ঠিকই বেরিয়েছে, ভিতরেই কেউ একজন ছিল। আমি যখনই এই মোবাইল স্ট্যান্ডটা হাতে নিলাম, সে দৌড়ে আগেই চলে এসে এই জায়গাটা দাঁড়াইছে। ঠিক এই জায়গাটা দাঁড়ায় আমি 1 বছর আগে ভিডিও বানাইছিলাম। সে কিভাবে বুঝলো যে আমি এখন ক্যামেরার সামনে দাঁড়াবো, কিছু কথা বলবো? অবাক লাগে আমার কাছে। সত্যি অবাক হয়ে যাই, কিভাবে সম্ভব? হ্যাঁ, ও কিভাবে বুঝলো যে আমি এইখানেই দাঁড়ায় একটা ভিডিও বানাবো? হ্যাঁ, আমি এই যে দেখেন, আমি স্ট্যান্ডটা নিয়ে আসছি কাঁধে কইরা। যখনই এটা কাঁধে নিছি তখনই সে বুঝে ফেলছে যে আমি, সে 1 বছর আগে এটা দেখছে একই কাজ করতে আমাকে। অবাক অবাক আমি। আসসালামু আলাইকুম। সারাদিনের খরচ হয়ে যাওয়া রৌদ্রের মধ্যে দাঁড়ায় আছি। হ্যাঁ, রৌদ্রটা খরচ হয়ে গেছে, এখন সূর্য মামার পকেট খালি। আগামীকাল সকালবেলা আরো অনেক আলো নিয়ে আসবে বিজয়ের আনন্দে, বিজয়ের শুভেচ্ছা। আমরা বিজয় মাসে দাঁড়ায় আছি। এই বিজয় মাস নিয়ে অনেক রকম তর্ক বিতর্ক চলতেছে। অনেকে বলতে চাচ্ছে এই সরকার কি স্বাধীনতার পক্ষে না, 71-এর পক্ষে না। অনেক রকম কথাবার্তা চলতেছে। আসলে পক্ষে বিপক্ষে এগুলা ধীরে ধীরে বোঝা যাবে। কিন্তু এখন যেটা বুঝতেছি সেটা হচ্ছে নোংরামি। এখন যেটা হচ্ছে এটা নোংরামি, টোটালটাই ষড়যন্ত্র, অহেতুক কিছু কথাবার্তা। যেমন স্মৃতিসৌধে গেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি কেন জুতা পরে গেছে এইটা নিয়ে আবার একটা মানে আরম্ভ হয়ে গেল। ষড়যন্ত্র বলবো নাকি রাজনীতি, নাকি জাস্ট বলার জন্য বলা, মানে বললাম একটা কিছু। ভাই, শেখ হাসিনাও তো এখানে হিরহালা জুতা বইরা গেছে, হিরহালা জুতা বইরা। তখন কেন বলেন নাই এত বছর? 16 বছর কোনো রকম ভুলভ্রান্তি ধরার যারা সাহস না পায়, এখন এই 4 মাসে এই সরকারের ভুলভ্রান্তি ধরার জন্য ওনারা না মনে হইতেছে ফনা ধইরা আছে, ফনা ধইরা পারলেই ছোবল মারে, পারলেই ছোবল মারে। ভাই, সবাই এক জায়গায় আসেন। ডক্টর ইউনূস স্যার কি বলছিলেন যে আমাদেরকে সময় দেন, আমাদের উপর আস্থা রাখেন, বিশ্বাস রাখেন। কিন্তু বিশ্বাস রাখতেছেন না। কি শুরু করছেন? সাধারণ জনগণ, এই যে আমি গ্রামে আছি, বিশ্বাস করেন আমি গ্রামে ঘুরে ঘুরে অনেকের সাথে আলাপ করছি। গতকাল একটা ভিডিও দিছি না, উনি একজন সাধারণ মানুষ। আমি সবাই সাথে আলাপ করে দেখছি, সবাই কিন্তু এই সরকারের পক্ষে। বলতেছে যে গত 53 বছর আমরা ভারতের চেহারা বুঝতে পারি নাই, ভারতের ভিতরে কি জিনিসটা ছিল আমরা বুঝতে পারি নাই। মানে ভিতরটা বুঝতে হলে না মানুষ সাধারণত পারে না, এগুলো জানোয়াররা পারে। আমি একটু আগে ওই যে একটা দোকানের সামনে আমাকে আমার ওই মিন্টু নিয়ে গেছে, আমি দেখি দোকান বন্ধ। আমি ওরা বলি চল, দোকান তো বন্ধ, কিন্তু সে যাচ্ছে না, লেজ নাড়তেছে আর দোকানের পাশে ঘুরতেছে। পরে দেখি দোকানটা খুইলে একটা লোক বাইরে হলো। আসলে দোকানের ভিতরে একজন ঘুমায় ছিল, সে সেটা বুঝতেছিল, আমি বুঝতেছিলাম না। তারপর তাকে রুটি কিনা খাওয়াইলাম। সে জানোয়ার বইলা কিন্তু বুঝতে পারছে। মানুষ কি বুঝতে পারে যে ভিতরে কি আছে? যখন প্রকাশ পায় তখন বোঝা যায়। আমার ভিতরে কি আছে আপনি জানেন? জানেন না। আমি যেটুক বলবো, যেটুক প্রকাশ করব সেইটুক, আর যেটুক আমি বলবো না, প্রকাশ করব না, সেটুক তো আপনি জানতে পারতেছেন না। কিন্তু এই অপ্রকাশ্য জিনিসও ইদানিং প্রকাশ হয়ে যাচ্ছে। যেমন আমার খুব কষ্ট লাগতেছে, আমাদের ইলিয়াস হোসেন এবং শাহেদ আলম এই দুজনে একটা তর্ক বিতর্কের মধ্যে জড়ায় গেছে। খুব খারাপ লাগতেছে, কারণ ইলিয়াস হোসেন বা পিনাকিদা বা আরও যারা আছেন বিদেশ থেকে, ওনারা গত 16 বছর সত্যি
আমাদের মুক্তির জন্য জানবাজি লাগাইছেন, জানবাজি। ওই টাইমে যদি ওনারা এই দেশে আসতো, সবগুলা গায়েব হয়ে যেত, গুম হয়ে যেত। হ্যাঁ, কিন্তু ওনারা বিদেশে সেফ জোনে থাইকা আমাদের জন্য বলছে, আমাদের দেশের জন্য বলছে। কিন্তু ওনারা তো সেফ জোনে ছিল, যারা দেশের ভিতরে ছিল দেশের থাইকা বলছে। যেমন জাহিদ হাসান স্যার, আমি একটা পিক দিয়ে দিব, দেখবেন উনি কিন্তু দেশের ভিতরে থাইকা বলছে, এমন অনেকেই দেশের ভিতরে থাইকা বলছে। এদের কলিজাটা কত বড়। যেমন আমাদের আসিফ নজরুল স্যার, যাকে আমরা এখন মানে গোয়েন্দা, ওই যে রর এজেন্ট হিসাবে চিনি, আমাদেরকে রর এজেন্ট হিসাবে চিনাই দিছে ইলিয়াস হোসেন। আমরা এখন রয়ের এজেন্ট হিসাবে চিনি। উনি নাকি বাংলাদেশের বিরুদ্ধে কাজ করতেছেন, ভারতের পক্ষে কাজ করতেছেন। কিন্তু আমার চোখের দেখা এই যে 16টা বছর মিথ্যা হয়ে যাবে। আমি একজন ইমামের পিছনে মনে করেন নামাজ পড়তেছি 15 বছর, হঠাৎ করে আমি একদিন সকালে দেখলাম সেই ইমাম বেশ্যাখানা থেকে বাইরে হইতেছে। আমার এই 16 বছরের দেখাটা কি ভুলে যাবে এই এক মুহূর্ত দেখা বেশ্যাখানা থেকে? কেন আমি ভাববো না যে ওইখানে কি কাউকে হেদায়েত করতে গেছিল ধর্ম সম্বন্ধে, বা কি ওইখানে কোনো জানাজা পড়তে গেছিল, বা এমন কাউকে খুঁজতে গেছিল যে তার আপনজন খবর পাইছে ওইখানে আছে? এটা কিন্তু আমরা ভাববো না। আমরা ভাববো হাই হাই কার পিছে নামাজ পড়লাম 14-15 বছর, এই তো দেখি এখন পুরা 2 নম্বরই। এই যে একটা ভাবনা, এটা খুব খারাপ জিনিস। আমরা আসিফ নজরুল স্যারকে কিভাবে দেখছি, কিভাবে জানছি? আমাদের সবাই দেখা ভুল, আপনার দেখাটাই ঠিক। আমার কাছে আজব লাগে ব্যাপারটা। আমার কথা কি জানেন, ঠিক আছে ওই লোকটা দোষী, ওই লোকটা অন্যায় করতেছে, দেশদ্রোহী কাজ করতেছে, দেশের বিরুদ্ধে কাজ করতেছে, দালাল ভারতের, ধৈরা নিলাম, সেইটুক ঠিক আছে। কিন্তু উনি কার সাথে টেলিফোনে কি কথা বললেন, এই যে একটা প্রাইভেট দিক, এটা তুইলা ধরা। ঠিক তেমনি এই যে শাহেদ আলম থেকে 1000 টাকা নিচ্ছে, ওই যে খলিল বিরানি, এই খলিল বিরানি কিন্তু ওই যে আমাদের ডাইরেক্টর, প্রিয়তমার ডাইরেক্টর, আমাদের এই যে আরে এই মুহূর্তে নাম আসতেছে না, ওই ডাইরেক্টরের কিন্তু পার্টনারশিপ এই খলিল বিরানি। এই খলিল বিরানি থেকে নাকি 1000 টাকা কইরা, মানে $1000 কইরা নিত। সেটা আজকে শাহেদ আলম ক্লিয়ার করছে যে ভাই আমি এই টাকাটা নিতাম তার পাবলিসিটি কইরা, এবং উনি কিছু খামো হাতে নিয়ে প্রমাণ দেখাইতে চাইছেন যে আমি তো নিছি। এবং ওই খলিল বিরানির খলিল সাহেব একটা ভিডিও ক্লিপ দিছে যে এটা তো উনি নিছে আমার কর্মের বিনিময়, এটা তো চাঁদাবাজি না। কিন্তু এই যে ভিডিও ক্লিপটা প্রকাশ কইরা দেওয়া, অথচ আপনারা একসাথে উঠা বসা, আপনারা একসাথে আমাদের দেশের জন্য কাজ করতেছেন, আমাদের মঙ্গলের জন্য, আমাদের মুক্তির জন্য। কিছুদিন আগেও ছিলেন একসাথে। এখন দেখেন শাহেদ আলম সাহেব আজকে একটা ভিডিওতে বলল যে এ হচ্ছে গিয়া পাকিস্তানের, মানে আরো খারাপভাবে বলছে ইলিয়াস হোসেনকে, খুব খারাপভাবে। এবং উনি একটা টার্গেট করে দিয়েছেন যে এ হচ্ছে শিবির, জামাত, পাকিস্তানের পক্ষের লোক। এবং আরও কিছু প্রাইভেট কথা বলছে, যেগুলা আমার মনে হয় ইলিয়াস সাহেব এগুলো ক্লিয়ার করবে, কারণ ইলিয়াস সাহেবের চরিত্রের উপরে আঘাত করছে শাহেদ আলম বর্তমানে। আপনারা ভিডিওটা দেখেন, উনি বলছে যে ওনার ওয়াইফ ক্যান্সার পেশেন্ট, ওনার ওয়াইফ, তাকে ডিভোর্স দিছে, 2টা বাচ্চা আছে, তাদের খোঁজ খবর না নিয়ে হানি ট্র্যাপে আরেকটা মেয়েকে নিয়ে সংসার করতেছে, বিয়ে করছে অথবা করবে, এরকম কিছু, মানে এতটা নিচে নাইমা গেছে। অথচ ওনারা কিন্তু এই 2 মাস আগে একসাথে বসছেন, একসাথে কথা বলছেন। আবার হানি ট্র্যাপটা নজরুল, আমাদের আসিফ নজরুল সাহেব কীভাবে হয়েছে, এটাও ইলিয়াস সাহেব তার ভিডিওতে ক্লিয়ার করছেন। এবং এই শাহেদ আলমকে নিয়েও কথা বলছেন। শাহেদ আলমকে তো মনে করেন উনি আসলেই মনে করেন যে অপমানজনক কথাবার্তা বলছে, ওনার ওয়াইফকে নিয়ে কথা বলছে, যে জিনিসটা আমার ভালো লাগে না। আবার শাহেদ আলম যে জিনিসটা বলছে যে ওনার বউ ক্যান্সার ছিল, 2টা বাচ্চা রাইখা আবার একটা হানি ট্র্যাপে কইরা পুরো মেয়ের পাশে দাঁড়াইছে বা আছে, এটাও ভাল লাগে নাই। কারণ আপনারা এইসব প্রাইভেট আলাপ আলোচনা কেন করতেছেন? যেহেতু এখন দুশ্মন হয়ে গেছেন। একসাথে যখন ছিলেন তখন ভালো ছিলেন, কিন্তু এখন দুশ্মন বইনা গেছেন একে অপরের মানিজ্যত নিয়ে টানাটানি করতেছেন। এই মানিজ্যত টানাটানি করলে কি হয় আমি বলি, আমি কারো পক্ষে না, কিন্তু আমি জাস্ট আপনাদেরকে, যারা আমাকে ফলো করেন তাদেরকে বলতেছি। ধরেন
একজন আসিফ নজরুল ইন্ডিয়ার দালাল এবং রর এজেন্ট বুঝা নিলাম, এই ব্যাপারটা আলাদা। আর এই যে অন্ধকার জীবন, প্রাইভেট লাইফ আপনার আমার আসিফ নজরুল বলেন যার নামই নেন না কেন, সবাই মোটামুটি কাছাকাছি, যতক্ষণ পর্যন্ত ধরা না খাই। সেই জিনিসটা আয়না যদি আমি এখন সামনে তুইলা ধরি, তাতে হয় কি জানেন, ধরেন আসিফ নজরুল সাহেবের ঘরে ওয়াইফ আছে, এই ওয়াইফের বুকের ভিতরে একদম তীর আইসা লাগবে এবং এই সংসারটা অশান্তিতে ডুবে যাবে। নাও হইতে পারে আমার ধারণা, কারণ এই ওনার ওয়াইফের বান্ধবীরা বলবে কিরে তোর হাজবেন্ড এই পথের, এই ধরনের, তোকে ঠকাচ্ছে, এগুলো তার বুকে লাগবে। শ্বশুর শাশুড়ি তো আছে, আসিফ নজরুল স্যারের নিজের আত্মীয় স্বজন আছে এবং অনেক ছাত্র আছে। এইসব ছেলে মেয়েরা কি ভাববে দেখেন। আবার দেখেন এই যে শাহেদ আলম সাহেব যেটা বললো আজকে, আমার তো মনে করেন মনটাই খারাপ হয়ে গেল, কারণ আমি খুব বিশ্বাস করি ইলিয়াস হোসেনকে এবং ওনার কথাবার্তার মধ্যে আমি একটা মানে চেতনা পাই। উনি সবসময় বলেন মেয়েদের ফোন টোন উনি রিসিভ করেন না, এবং এই যে মিডিয়া সিনেমা নিয়ে যখন কথা বলেন তো উনি একেবারে ডাইরেক্ট বেশ্যা বলেন। উনি যাকে বলেন না একদম ফাইরা ফালান, বুক চির ফাইরা লবণ মরিচ দিয়া, বুঝছেন, লগে না আমার মনে হয় কি দেয় আর কি দিতে পারে, মরিচের বেশি ঝাল কি আছে, কথার চেয়ে ঝাল আর কি হতে পারে, কথা দিয়ে মাইরা ফালায় একেবারে। আমার কথা, উনি যদি দালাল হয়ে থাকে ইন্ডিয়ার, ওইটুকু বিচার করেন না কেন, প্রাইভেট লাইফে যান কেন? শাহেদ আলম সাহেবের উচিত হয় নাই ওনার এই প্রাইভেট লাইফ তুলে ধরা। আবার ইলিয়াস হোসেন কেন এটা বলবেন, 1000 টাকা নেয় ওইখান থেকে, ওনার সাথে টেলিফোনে কথা বইলা এই টেলিফোনে ফাঁস করে দিতে হবে। টেলিফোনে তো আমরা অনেক সময় অনেক কথা বলি, জানেন, আপনজন সম্বন্ধে অনেক কথা বলি, গীবত গায়, এটা আমাদের চরিত্র। এগুলা যদি রেকর্ড করে রাইখা দেওয়া এবং এগুলা ফাঁস করা কত খারাপ জিনিস। আপনি আমি দেখেন ওনার কথাতেই উনি ফাঁসা যাবে। ইলিয়াস সাহেব উনি এক জায়গায় বলতেছেন যে আমিও আমার ভিডিওটা কনক সারোয়ারকে দিয়ে আসিফ নজরুল স্যারের কাছে পাঠাই দিচ্ছি, স্যার তো না আসিফের কাছে পাঠাই দিচ্ছি, আসিফ নজরুলের কাছে পাঠাই দিচ্ছি, এইভাবেই বলেন উনি। তারপরে আসিফ নজরুল স্যার ওনাকে ফোন দিছেন, পাঠাইছেন কেন তাইলে? এটাও তো একটা ট্র্যাপ। ওই ভিডিওটার কথা শুই না ওনার তো মুখের মধ্যে কাইটা উঠছে, অডিও ক্লিপ, যেটা ওই যে বান্ধবীর সাথে বা কার সাথে কথা বলতেছিল আমি জানি না, জীবনে আমি যে কত কথা বলছি, এগুলো যদি ফাঁস হয় আমিও মুখ দেখাইতে পারুম না, মুখ দেখাইতে পারুম না, যতক্ষণ ধরা না খাইছি অতক্ষণ জিন্দাবাদ। এখন এই যে এই টেলিফোনের কথাগুলা ফাঁস কইরা দিলেন, এতে কি হইল? এরকম আপনারাও তো ব্ল্যাকমেল করলেন। দেখেন আপনারা ভাইবা দেখেন, কনক সারোয়ার স্যারকে দিয়া উনি কেন অডিও ক্লিপটা পাঠাইলেন ওনার কাছে, তাতে আসিফ নজরুল সাহেব একটু ঘাবড়ায় গেল না? এখন দেশের কাজ করবে না এগুলা নিয়ে ভাববে? এসব প্রাইভেট জায়গায় হাত দিলে মানুষ অস্থির হয়ে যেত মনের দিক থেকে। উনিও অস্থির হয়ে ওনারে ফোন দিছেন, উনি ফোন নিয়ে বলছেন যে আপনার কোনো প্রবলেম থাকলে বলবেন। আসিফ স্যার বলছে ইলিয়াস হোসেনকে, প্রবলেম থাকলে বলবেন, আপনার পাসপোর্টের শুনছি প্রবলেম আছে, এটা আমাকে জানাবেন, নাম্বারটা দিবেন, আমি ঠিক করে দেবো। মনের মধ্যে ভয় ঢুকে গেছে ভাই, কারণ ওই যে একটা হানি ট্র্যাপ, তো এটাও তো এক জাতীয় ট্র্যাপ। আপনি আরেকজনকে দিয়া ওনাকে বলতেছেন, একজন উপদেষ্টাকে, যে আপনার কিছু জিনিস আমার হাতে আছে, এগুলো আমি প্রকাশ করে দেবো। তারপরে আসিফ নজরুল স্যার আপনাকে ফোন দিয়েছে, তখন আপনি চাইছেন বিডিআর হত্যার মামলা বিচার হইতে হবে, বিডিআর হত্যার যারা আছে সবাইকে ছাইরা দিতে হবে, শাপলা চত্বরের বিচার হইতে হবে, অনেক দাবি তুলে ধরছেন, নাইলে এগুলা ফাঁস করে দিন। আপনার কথা থেকে এটা বোঝা যায় এটা কোন ধরনের কথা। উনি কি বলছে যে আমরা বিডিআর হত্যার বিচার করব না? উনি কি বলছে যে আমরা শাপলা চত্বরের বিচার করব না? ওনারা তো সব বিচারই করতে চায় এবং শেখ হাসিনারও বিচার করতে চায়, কিন্তু রাজনৈতিক দলরা সময় দিতে চাচ্ছে না। তো কি করবে? ওনারা বলতেছে নির্বাচন দেন, নির্বাচন দেন। উনি যত তাড়াতাড়ি পারে নির্বাচন দিয়ে বাণিজ্য সহকারে চলে যাবেন, কিন্তু যাওয়ার আগে কিছু সিস্টেম করে দিয়ে যেতে চায়, সেটার জন্য সময় চাইছে, সেটার জন্য সময় দেন। নিজেরা এখন যা শুরু করছেন এটা তো খুবই নোংরামি। হায় হায় হায়, এটা বলুন কথা, এর ভিডিও কল, এর অডিও কল ফাঁস করতেছেন। আপনারা না সবাই মিলা এই দেশটার জন্য যুদ্ধ করতেছিলেন, যুদ্ধ ভুলে গেলেন। ব্যক্তি স্বার্থের উপরে উঠেন, নিজেদের মধ্যে দ্বন্দ্ব যাই থাকুক না কেন, প্রকাশ্যে কারো ইজ্জত নিয়ে খেলেন না, ইজ্জত নিয়ে খেলেন না। মাথা নত হয়ে যেতেছে সমাজের কাছে, ওরা ছোট হয়ে যেতেছে।
এভাবে তো মানুষ ধ্বংস হয়ে যাবে, তাই না? এভাবে আলাপ করেন না। আমরা যাহা বলি, যাহা প্রকাশ করি, তাহা কিন্তু আমরা না। আমরা যাহা লুকাই তাহাই আমরা। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।